তোর বৌদিদি না হয়? না না মেসাদা, তুমি একা গেলে পুলিশ সন্দেহ করতে পারে যে তুমি আমার কোনো খবর পাচার করতে চাচ্ছ, তাই মেজ বৌদিদিকে পাঠাচ্ছি। তোমাদের খবরের ওপরই নির্ভর করছে যে আমি ছদ্মবেশে ছদ্ম পরিচয় অশোকের বাড়ি গিয়ে উঠতে পারবো কিনা। অশোককে কিছু বলবো না তো এখন? না মেজ বৌদিদি, আমি যাবার আগে অশোক কিন্তু কোনো মতেই জানবে না যে আমি ছদ্ম পরিচয় ওর বাড়ি যাব, কারণ সবার আগে আমি অশোককে দিয়েই ঝালিয়ে নিতে চাই যে আমাকে চেনার উপায় আছে কিনা। আচ্ছা, এখন বাড়ির চাকর ঠাকুররা এদিকে নেই, আপনারা বেরিয়ে পড়ুন আর যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসো। নিজের খেয়াল রেখো। আজ প্রথম ধাপ। দেখা যাক। শিশির, এবার আসল কথা বলো, তোমার শরীরের কি অবস্থা? একটু ক্লান্ত লাগছে না কাকাবাবু, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে নিয়ে যাব। ওয়েল ডান সাইলেন্ট বয়, ওয়েল ডান। শোনো শিশির, খাতা কলম ধরো, আমি যা বলছি সেগুলো লেখো। লেখো মোহাম্মদ জিয়াউদ্দিন, BALIB। না কাকাবাবু, আপনি নাম আর পেশার সাথে মানানসই হয় সেরকমই একটা ছদ্মবেশ নেওয়ার প্ল্যান করছেন, তাই তো? একদমই তাই, সেই জন্যই প্রতিনিয়ত চেষ্টা করছি ব্যাপারটাকে ন্যাচারাল করার। এইভাবেই পালাতে হবে আমাকে। যে তোমাকে খাবার দিতে আসবে তার সঙ্গে তো তোমার দেখা হবে, তাহলে তার সঙ্গেও তুমি কথা বলবে না? না মেজ বৌদিদি, ইলা আমাকে পর্দার ফাঁক থেকে খাবার দেবে আর আমি খাওয়া হয়ে গেলে খালি থালাটা ইলাকে ফিরিয়ে দেব। যতদিন না আমি দেখা করছি ততদিন আমাকে কেউ দেখতে পাবে না। की कसम, मेरा मतलब है कि खाओ अल्लाह की कसम, खाओ अल्लाह कसम। আল্লাহ কসম, আল্লাহ কসম। তুমি খবরটা গিয়ে প্রতাপ বাবুকে জানিয়ে আসো, যাও। मैं अभी ये खबर जाके प्रताप बाबू के देता हूँ। हाँ। तुम अभी अंदर जाओ। চার পাঁচ দিনে আমি বর্ডার পেরিয়ে যাব। নতুন কোনো সংকেত হলো কই? ভগতরামের সাথে কথা হয়েছে, ও করবে সবটা। কোনো চিন্তা নেই মেজদাদা, সব ঠিক আছে। এখন শুধু একবার বাড়ি থেকে সোজা বেরিয়ে পড়তে পারলেই হলো। সুবি, শেষবারের মতো জিজ্ঞেস করছি, তোর মনে কোনো কিন্তু নেই তো?
সাধু সঙ্গের আকর্ষণে এর আগেও বহুবার পালিয়েছে। এবারও হয়তো তাই করেছে। পারবে তো মেজদাদা? তোমায় পারতেই হবে, যাতে তোমাদের দেখলে মনে হয় যে তোমাদের রাঙা কাকা এখনো ঘরের ভেতরেই রয়েছে। খুব স্বাভাবিক থাকতে হবে, নিজস্বতা ধরে রাখতে হবে তোমাদের। তোমাদের দেখলে মনে হবে তোমাদের মনে খালি একটাই দুশ্চিন্তা কাজ করছে, যে তোমাদের রাঙা কাকা হঠাৎ করে এইভাবে কেন নিজেকে আড়াল করে নিলেন, শুধু এটাই প্রকাশ পাবে। কিন্তু ওরা সন্দেহ করবে না? তাহলে মনে হয় ধীরে ধীরে ওরা আমাকে নিয়ে সন্দেহ করাটা কমিয়ে দেবে। কেন জানো? ওরা ভাববে ওরা আমার মনোবল ভেঙে দিতে সক্ষম হয়েছে। ঋষি অরবিন্দ, স্বামী নিরালম্ব, যাকে আমরা যতীন্দ্রনাথ ব্যানার্জি নামে চিনি, এদের ইতিহাস রয়েছে সশস্ত্র বিপ্লব থেকে নিজেকে লোকচক্ষুর আড়ালে নিয়ে যাওয়ার। পুলিশ প্রথমে আমাকে নিয়ে হাসাহাসি করলেও ধীরে ধীরে আমাকে নিয়ে সন্দেহ করাটা বন্ধ করে দেবে, আর সেই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে শিশির। ফলে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার যেমন সুবিধা হবে, ঠিক তেমনই সুবিধা হবে দেশের সীমা পেরিয়ে যাওয়া। ভেরি গুড শিশির, তাহলে আর দেরি নয়, আজ থেকেই আমরা প্রস্তুতি শুরু করব ভারতের সীমা পেরিয়ে যাবার। সুভাষদা হঠাৎ করে আমাদের এভাবে এড়িয়ে চলে গেলেন কেন? তো কি জানি, বারবার তো তিনি বলতেন শ্রী অরবিন্দ ঘোষের মতো মানুষের খুব প্রয়োজন এই স্বাধীনতা আন্দোলনে। কিন্তু কেন যে মানুষটা আড়ালে চলে গেলেন? তাহলে কি সুভাষদাও এবার তাই হলেন? তবে এটা ঠিক, আধ্যাত্মিক মানুষ তো সুভাষদাও। না না, তা নয়, কিন্তু আমার কি মনে হয় জানো, এই সিদ্ধান্ত হঠাৎ করে উনি নেননি। এর আগেও একবার উনি সন্ন্যাস নিয়েছিলেন দেশকে বোঝার জন্য। তবে কি এবার পাকাপাকি ভাবেই? তাহলে কি হবে আমাদের আন্দোলনের? কে দেবে নেতৃত্ব? সুভাষদাকে ছাড়া আমাদের স্বাধীনতা অসম্ভব, অসম্ভব। ওকে আগে থেকে সব বোঝানো আছে, ও বুঝে যাবে। আর বাইরের কি খবর? আপনি ঠিক যেরকম বলেছিলেন সবকিছু সেরকম ভাবেই হচ্ছে। বাইরে আস্তে আস্তে খবরটা ছড়াচ্ছে। খুব ভালো, যেমন চলছে তেমন ভাবেই চালিয়ে যাও। আমার খাওয়া হয়ে গেলে খালি থালাটা নিয়ে গিয়ে সবাইকে দেখাবে আমি ঘরেই আছি, ঠিক মতো খাওয়া দাওয়া করছি। এটা এখন থেকেই বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। আর আমি চলে যাওয়ার পরেও এমন ভাবেই চালিয়ে যেতে হবে তোমাকে। এখন যাও। কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যদি এবার তোমার বোকামির জন্য কোনো রকম ভুল হয়েছে না, डायरेक्ट फांसी पे झुलिया देबो। फांसी क्यों सर? फांसी क्यों? मैं ड्यूटी करने के लिए पैदा हुआ था, मैं ड्यूटी करूंगा सर, कोई बात नहीं। मैं आउट।
ड्यूटी के लिए ही पैदा हुआ हूँ, मैं ड्यूटी करूंगा। आउट सर। কি ব্যাপার বলুন তো? সুভাষ সবকিছু থেকে কেন নিজেকে গুটিয়ে নিচ্ছে? কি মতলব মারছে ও? আবার সুভাষ কি করতে চায়? আনিসুর তোমার ওপর নজর রাখছে, এরকম চরে আমাদের দেশ ভর্তি। আজও সাবধান, আমি চলে যাবার পরেও সাবধান। মনে হয় রা কাকা নিজেকে আড়াল করেছেন। খাবার দিতে যাচ্ছি, থালা আনতে যাচ্ছি, কিন্তু কাকাবাবু তো নিজের মুখই দেখাচ্ছেন না। এর মানে কি আমরা কাকাবাবুকে কোনোদিনও দেখতে পাবো না? কি হবে বলুন তো শেষ পর্যন্ত? ছোট দাদা যদি সত্যি সন্ন্যাস নিয়ে নেয়, আমি মায়ের কাছে গিয়ে কি বলবো? ছোট দাদার তো কোনো খবরই আমি মাকে দিতে পারবো না। কি হবে তাহলে? হ্যাঁ, তার মানে সত্যি সত্যি সুভাষবাবু মৌনব্রত নিলেন। ঠিক সময় গাড়িটা পেলে বাবা ভালো হতো, নাহলে এদিকে সব হিসেব গোলমাল হয়ে যাচ্ছে। রা কাকাবাবু আমায় বলে দিয়েছেন যে সকলের চোখ এড়িয়ে যেন আমি জিনিসপত্রগুলো গাড়িতে তুলি। বাড়ির ঠাকুর চাকর, বাড়ির বাচ্চারা যেন কিচ্ছু জানতে না পারে। সেই জন্য আমি সিদ্ধান্তও নিয়েছিলাম যে 3 তলা থেকে আগে 2 তলায় জিনিসপত্রগুলো নামাবো, তারপরে অন্ধকারে তুলবো গাড়িতে। একবার আমার সাথে বাইরে এসো, দরকার আছে। হ্যাঁ বাবা। মা কিছু জানতে পারেননি তো? না, মা জননী তো এখন এই সংসারের কোনো বিষয়ই থাকেন না। শুধু বলেছেন যে সামনে দেশবন্ধুর নাতনির বিয়ে বলে আপনি যেন সেখানে অবশ্যই যান, তা না হলে কিন্তু বাসন্তী ঠাকুমা খুবই দুঃখ পাবেন। উনিও বলেছেন যে মা জননী আপনার জন্মদাত্রী মা, আর বাসন্তী ঠাকুমা আপনার মা। আচ্ছা ইলা, তুমি, শিশির, মেজদাদা, মেজ বৌদিদি, অরবিন্দ, এর বাদে আর কেউ কিছু জানে? না। বেশ, খবরটা জানাজানি হওয়ার আগেই আমাকে বর্ডার পার হয়ে যেতে হবে। আমি তো এত কিছু জানি না। উমা, সে কি? তুমি তো ওদের সমস্ত খবর রাখতে না? এই বাড়িতে দাঁড়িয়ে স্বদেশীদের আলোচনা করা তো তবে আপনি যদি অনুমতি দেন, তবে সুভাষবাবুকে নিয়ে আমার ধারণার কথা আমি পরিষ্কার করে বলতে পারি। তাতে হয়তো খানিকটা বুঝবেন সুভাষবাবুর এই মুহূর্তে ঠিক কি অবস্থান। সুভাষ ফুরিয়ে গেছে বানি। সে কথাও আমরা কেউ জানি না, আর শুধু আমরাই কেন, তার বাড়ির লোকও কেউ জানেন না। তার মানে রামদেও ঠিক কথাই বলছিল। দেখো, হয়তো আবার নতুন কোনো সার্কাস শুরু করবে ওই দেশবন্ধু পার্কে, তারপর শ্রদ্ধানন্দ পার্কে ওই খাঁকি পোশাক পরে আবার কুচকাওয়াজ। আমার তো মনে হয় এবার হাতে বন্দুকও থাকবে ওর। আমি সত্যি এত কিছু জানি না, তবে একটা কথা আপনাকে বলতে পারি, আপনারা সবাই যা ভাববেন সুভাষবাবু কিন্তু মোটেই তা করবেন না। মানে নিশ্চিন্তে বাড়িতে কিছুটা সময় কাটাতে পারবেন। আচ্ছা শুনুন, এই সুযোগে আমায় একবার বাড়ি থেকে ঘুরিয়ে আনবেন? অনেক দিন যাইনি। তবে
তবে একটা কথা আপনাকে বলতে পারি, আপনারা সবাই যা ভাববেন সুভাষ বাবু কিন্তু মোটেই তা করবেন না। আনপ্রেডিক্টেবল। শুনছেন? আমি বেরোচ্ছি, ফিরতে রাত হবে আমার। বা আমার ওপর অধিক ভরসা নিষ্প্রয়োজন ইত্যাদি ইত্যাদি। এসব আপনি বলতেন? সামনাসামনি কেউ এলে আপনি সব বলতেন নাকি? এই বিষয়ে প্রশ্ন নিষ্প্রয়োজন। এটা কিন্তু চিরকুট না, তোমাকে বললাম। তাহলে চিরকুটের উদ্দেশ্যটা বুঝলে? সময় মতো, প্রয়োজন মতো এই চিরকুটগুলো মানুষকে দিয়ে বিদায় জানাবে। তাহলে লোকে ভাববে এটা আমি দিয়েছি, আর বুঝবে যে আমি ঘরের ভেতরেই রয়েছি। মা, তুমি বরং আমায় কিছু টাকা দিয়ে দাও পথ খরচের জন্য। রাস্তায় কখন কি দরকার পড়ে বলা যায় না তো। বেশ, একটু দাঁড়াও, দিচ্ছি। এই দুর্যোগের মধ্যে আমি তোমাকে কোথাও বেরোতে দেবো না। মা, এরকম করো না মা। বিপদে ডর কিসের সে হইয়ে গনরে, ঝড় বিপদে ডর কিসের সে হইয়ে গনরে, আকাশ বাতাসে মন্ত্র বাজে একলা চলো রে, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, পিছন পানে সে দেখবে না যে নেই সে অবকাশ। যে সুভাষ, যে সুভাষ, যে সুভাষ, যে সুভাষ, যে সুভাষ, যে সুভাষ, যে সুভাষ। এইটা আপনি দিয়ে দেবেন মেজমা দিদি? বাড়িতে কেউ যদি কিছু জিজ্ঞাসা করে, আপনাকে যদি বকুনি দেয়, তার নিতে অস্বীকার করতে নেই ছোট্ট। যাও ছোট্টটা, নিজের কাজে সফল হও। রাঙা কাকাবাবুর ব্যাগে এগুলো রেখে দিও। মা, রাঙা কাকাবাবু? তুমি তো তার ব্যাগ গোছাচ্ছ, প্রয়োজনে কাজে লাগবে শিশির, এগুলো রেখে দিও। শিশির, সুবি রাগ করবে না। যখন দেখবে বুঝবে এটা তার মেজ বৌদিদির জিনিস, আশীর্বাদ হিসেবে মাথা পেতে নেবে। রাখো।
কাকা বাবু, আপনার চা। ইলা, যে চশমাটা আমি পরি, এই চশমাটা আমার সাথে আমি নেব না। सब लोग पागल हो गए। कहाँ सुभाष बाबू भगवान की तरह गुम हो गए हैं और ये लोग पीछे पड़े हुए हैं। पूरा बंगाल सुभाष बाबू का एक दर्शन पाने के लिए माथा टेक रहा है। आप लोग कभी नहीं सुधरेंगे। দরজা দিয়ে বেরোনো যায় কিনা, আর কতটা পথ ওইভাবে যাওয়া সম্ভব হচ্ছে। সে ঠিক আছে রাঙা কাকু, কিন্তু একটা গেট কেন বন্ধ করব? তুমি বুদ্ধিমান ছেলে শিশির, বুঝে নাও। আর বাকিটা কাল যাওয়ার পথে বোঝাবো। কাল অনেক লম্বা পথ যেতে হবে আমাদের। ঠিক আছে রাঙা কাকু বাবু। ব্যাপারটা বুঝতে পারলে? তুমি গাড়ির দরজা খুলে চালানোর ব্যাপারটা বুঝতে পারলে না। কাল রাত অবধি অপেক্ষা না করলে কোনো কৌতূহলই মিটবে না। এসো। সবকিছু ঠিকঠাক থাকলে 26শে জানুয়ারি আমাকে ভগতরামের সাথে পেশোয়ার পৌঁছে যেতেই হবে। দেখো হয়তো আবার নতুন কোনো সার্কাস শুরু করবে ওই দেশবন্ধু পার্কে, তারপর শ্রদ্ধানন্দ পার্কে ওই খাঁকি পোশাক পরে আবার কুচকাওয়াজ। আমার তো মনে হয় এবার হাতে বন্দুকও থাকবে। আমি সত্যি এত কিছু জানি না, তবে একটা কথা আপনাকে বলতে পারি, আপনারা সবাই যা ভাববেন সুভাষবাবু কিন্তু মোটেই তা করবেন না। উল্টে তিনি এমন কিছু করবেন যেটা কেউ ধারণাও করতে পারবে না। আনপ্রেডিক্টেবল। তার মানে তো আমাদের উপর এখন ঘোর বিপদ। বাড়ি সার্চ করে একটা ওয়ারেন্ট বার করে যদি আমরা এখন একদম নয়, ভুলেও এই ভুলটা করবেন না। ওটা কিন্তু চারতার বাড়ি নয়, বসু বাড়ি। বাড়িতে দুধে উকিল রয়েছে, অশান্তি শেষ থাকবে না। একটা উপায় তো আমাদের বার করতে হবে এখন। গণেশকে ডাকুন ইমিডিয়েটলি। ইয়েস স্যার। সুভাষের বাড়ির ভেতর তোমায় ঢুকতে হবে। একটা কাজ করো, তুমি তুমি ওখানে গিয়ে বলো তোমার একটা চাকরির খুব প্রয়োজন, এবং যেন সুভাষ তার জন্য তোমায় সুপারিশ করে দেয়। বুঝতে পেরেছ? এটাই কিন্তু লাস্ট চান্স। এতে যদি কাজ না হয় তাহলে আমরাই জোর করে সুভাষের বাড়িতে ঢুকে যাব। আমি আসছি স্যার, আমি এখনই বসু বাড়িতে যাচ্ছি। এখানকার কি খবর? কোনো খবরই নেই। ওনার সাথে মুলাকাত একেবারে পুরোপুরি বন্ধ।
ভেতরে কি চলছে কি ঘটছে আমিও কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, এখানকার নজরদারিতে যেন খামতি না থাকে। বাইরে তো একেবারে নাছর বান্দা হয়ে গেছে, বলছে আপনার সঙ্গে দেখা করেই তবে যাবে। কি করি বলুন তো? দরজাটা বন্ধ করো। ঠিক আছে। পুলিশের? কি করে বুঝলেন? স্বদেশীরা ঠিক যেভাবে পুলিশের নিন্দা করে এই ব্যক্তি কিন্তু সেইভাবে নিন্দা করতে পারেননি। আমার কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য সব থেকে সস্তা বুদ্ধি প্রয়োগ করেছেন। স্বদেশীদের প্রশংসা, পুলিশের নিন্দা। যাই হোক, একটা জিনিস ভালোই হলো, পুলিশের কাছে পাকাপাকি খবর চলে গেল যে সুভাষ বাড়িতেই রয়েছে এবং অন্তরালে আছে। ওরা বুঝবে যে আমি চিঠিটা লিখে দিয়েছি। নিশ্চয়ই আমার হাতের লেখা ওরা মিলিয়ে দেখবে। মাথায় কিচ্ছু ঢুকছে না, ঠান্ডা মাথায় একটু ভাবতে। ইলা, ইলা একটা উপায় আছে। ইলা, তুমি এগুলো এখন ছাড়ো, তুমি বাবার ঘরে যাও। বাবার ঘরে একটা ঠিক এরকম দেখতেই সুটকেস আছে, তুমি ওটা আনার ব্যবস্থা করো। তুমি ওটা আনলে আমি মোহাম্মদ জিয়াউদ্দিন ওই ব্যাগটাই লিখে দেবো, তাহলে সমস্যার সমাধান। ঠিক আছে, আমি গোছাচ্ছি, তুমি তাড়াতাড়ি যাও। বারান্দায় তখন আমি উঁকি মেরেছিলাম, আমি ওনার চিঠি দেওয়ার সময় হাত দেখেছি। তাহলে আর কি, সুভাষ তো বাড়িতেই আছে। যাক, কিছুটা নিশ্চিন্ত হওয়া গেল। ও যতদিন এরকম গুম মেরে থাকে ততই মঙ্গল। আমার তো মনে হচ্ছে ও পারলে হিমালয় চলে যাক, তাহলে বেঁচে যাই আমি। কিন্তু স্যার, সুভাষ এইভাবে অন্তরালে চলে গেল কেন? উদ্দেশ্যটা কি? তবে একটা কথা আপনাকে বলতে পারি, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আমি চলে যাচ্ছি জানলে মায়ের চোখে জল আসবেই ইলা, আর আমি আমার মায়ের চোখে জল দেখে বেরোতে চাই না ইলা। মনকে শক্ত করো ইলা, সামনে এখন অনেক বড় কাজ। হ্যাঁ কাকা বাবু। শিশির এলে আমাকে জানিও, ঠিক আছে? আমি আসছি। এসব लेकिन ये प्रताप बाबू को देखो, मेरे पीछे हमेशा पड़े रहते हैं। सही में ये सुभाष बाबू कुछ बोले तो चिंता, कुछ ना बोले तो भी चिंता। आखिर में ये सुभाष बाबू भी जाए तो कहाँ जाए? एक जगह जा सकते हैं सुभाष बाबू, हिमालय पर्वत, शिव जी का पूजा करने के लिए। एक बात बताओ, ये अनिसुर तो घर के अंदर है, फिर भी प्रताप बाबू ने मुझे ये काम क्यों सौंपा मुझे?
खा लिया तुम लोग ने? কুড়ি তারিখ মামলা মুলতবি নিয়ে সমস্যা না হলে 25-26 তারিখ অবধি সবটা গোপন রাখতেই হবে, আর তার মধ্যেই আমায় বর্ডার পার হতে হবে। কিন্তু শিশির এখনো আসছে না কেন? যাচ্ছি। প্রথম প্রথম ওরা তল্লাশি করছিল, দেখছিল আপনি আমার সাথে আছেন কিনা। এখন আর দেখে না, ওদের অভ্যেস হয়ে গেছে। ফলে পাহাড়ে যে আলগা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। ওদের কখন কি ইচ্ছে হয় তার উপর আমার এক ফোঁটাও ভরসা নেই শিশির। এখন তল্লাশি করছে না, আবার ইচ্ছে হলো তল্লাশি করতেও পারে। তাহলে তাহলে কি করবো কাকাবাবু? ভয় পেয়ে গেলে শিশির? তল্লাশির কথাতেই যদি ভয় পেয়ে যাও, তাহলে তল্লাশি হলে কি করবে? তখন তো আমিও থাকবো তোমার সাথে ছদ্মবেশে। কাবুল থেকে কোনো বৈদেশিক দূতাবাসের সাহায্যে ইউরোপ পেরিয়ে যেতেই হবে সব বাধা, সব সীমানা। মুক্তি চাই, দেশের মুক্তি, মানুষের মুক্তি। এই সাম্রাজ্যবাদী শক্তির আস্ফালন থেকে মুক্তি পেতে হলে সংগ্রাম শুরু করতে হবে। চাই আধুনিক অস্ত্র সম্ভার, চাই কূটনীতি, চাই সুদক্ষ সেনাবাহিনী। আমার স্থির বিশ্বাস, ভারতের বাইরে থেকে আঘাত হানতে পারলে দেশে মহাবিপ্লব শুরু হবে। ওই ইংরেজদের ভিত নড়িয়ে দিতেই হবে। मुझे एक बात बताओ, ऐसी जिंदगी कौन जीता है? खैर, अरे यार मैं हार रहा हूं, मुझे और नहीं खेलना, मुझे नींद आ रहा है। সত্যি আর তাকাতে পারছি না। সারাদিন কি এরকম ভাবে বসা যায়? তাও যদি কিছু ঘটনা ঘটতো। তা না, সারাদিন এই জানলার সামনে তাকিয়ে থাকা। मैं तो चला सोने, तुम लोग मच्छर मारो। अरे हटो भाई हटो, सोने दो। चलो। জানো তো বিভা, সুবীর জন্য সব ব্যবস্থা হয়ে আছে বর্ডার পেরোনোর জন্য, কিন্তু ওই সময়ের মধ্যে তো বর্ডার পেরোতেই হবে ওকে, না হলে তো পারবে পারবে, ছোটটা ঠিক পারবে। এত বড় কাজের জন্য ছোটদাদা নিশ্চয়ই একমাত্র একটা পথই বেছে রাখেনি। নিশ্চয়ই বিকল্প পথও ছোটদাদার মাথায় আছে, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। কি বলতে হবে, কিভাবে সামলাতে হবে ওরা তোমাকে বুঝিয়ে দেবে। আর আইনের দিকটা তো মেজদাদা দেখেই নেবেন। হ্যাঁ রে কাকা। শিশিরটা যে কেন এখনো আসছে না, ভাবলাম এতক্ষণে চলে আসবে ও। খোঁজ নেব আমি একটা। না না, আর খানিকক্ষণ অপেক্ষা করে দেখি। তুমি এসো।
হয়তো ভাববে তুমি তো সব মেনেই নিয়েছিলে, তবু কেন না বলে চলে গেলাম। কষ্ট পাবে মা, খুব কষ্ট পাবে জানি। এই শেষবারের মতো তোমার সুবিকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। বন্দে মাতরম। বন্দে মাতরম। প্রভাতিল উদিল রবি ছবি পূরব উদয় গিরি ভালে গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ নবজীবন রস ঢালে তব করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে তব চরণ। সব ঠিক আছে? হ্যাঁ। শোনো, আমি গাড়ির পেছনের সিটে বসবো, আর কেউ কিছু প্রশ্ন করলে আমি কথা বলবো। অভিনয়টা এমন হবে যেন মনে হবে আমি তোমার গাড়ির চালক আর তুমি আমার মনিব। আমি আপনার মনিব, সেটা লোকজন বিশ্বাস করবে? আমি অভিনয় করে নেব, চিন্তা করো না। চলো। শিশির, দুটো গেট আমরা একসাথে খুলবো, যেন আওয়াজে বোঝা না যায় যে দুটো গেট খুলছে। আর গেট বন্ধ করার শব্দ তুলনামূলকভাবে গেট খোলার শব্দ থেকে বেশি হয়। সেই জন্য তুমি শুধু তোমার গেটটা বন্ধ করবে, আমার গেটটা খোলা থাকবে, আমি হাত দিয়ে ধরে রাখবো। দুটো গেটের আওয়াজ পেলে বাড়ির লোক কেন বাইরের লোকও বুঝে যাবে যে দুজন গাড়িতে উঠছে। এবার কৌতূহল মিটলো, চলো। আন্তর্জাতিক পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে প্রস্তুত থাকুন। আমি যেভাবে ব্রিটিশ গভর্নমেন্টকে বিভ্রান্ত করে ভারতবর্ষ থেকে চলে এসেছি, ঠিক তেমন করে যথা সময়ে আপনাদের কাছে গিয়ে উপস্থিত হব। সে সুযোগ আসছে, সেটা সম্পূর্ণভাবে কাজে লাগাতে হবে। সেজন্য নিজেরা জাতি ও ধর্ম নির্বিশেষে অবিলম্বে সংঘবদ্ধ হন। চাই ঐক্য ও একাগ্রতা। সাড়া পড়ে গেল সর্বত্র। দেশবাসী নতুন করে স্বাধীনতার স্বপ্ন দেখল। আর ওদিকে সুভাষ আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব নিয়ে লড়ে যেতে থাকলেন ভারতের স্বাধীনতার লড়াই। যে লড়াইয়ের স্বপ্ন এর আগে আর কেউ